চীন ৮০ লাখ খরগোশ মরুভূমিতে ছেড়ে দিল। ১ বছর পর যা ঘটল তা বিশ্বাস করা কঠিন। একটা বিশাল মরুভূমি, চারদিকে যতদূর চোখ যায় শুধু বালি আর বালি। কোনো বট গাছ নেই, সবুজ ঘাস নেই, পানিরও ভয়াবহ সংকট। আর ঠিক এমন একটি জায়গায় যদি হঠাৎ করে ৮০ লাখ খরগোশ ছেড়ে দেওয়া হয়, তাহলে কি হতে পারে? খরগোশগুলো কি বেঁচে থাকবে? তারা কি পুরো মরুভূমিকে সবুজ করে ফেলবে, নাকি উল্টো পরিবেশের জন্য তৈরি হবে আরও বড় বিপদ? ইন্টারনেটে ছড়িয়ে থাকা একটি অবিশ্বাস্য গল্পে দাবি করা হয়েছিল চীন নাকি বিশাল সংখ্যক খরগোশ মরুভূমিতে ছেড়ে দিয়েছিল, আর তারপর মাত্র ১ বছরের মধ্যেই নাকি সেই এলাকার চেহারা বদলে যেতে শুরু করে। কিন্তু এই গল্পের আসল রহস্য অন্য জায়গায়। ৮০ লাখ খরগোশের এই গল্পের কতটা সত্য, আর কেনই বা এত বিপুল সংখ্যক খরগোশের কথা বলা হয়? চলুন শুরু থেকেই পুরো ঘটনাটা বুঝে নেওয়া যাক। চীনের বিশাল একটি অংশ জুড়ে রয়েছে শুষ্ক ও মরুভূমি অঞ্চল। বৃষ্টিপাত কম, মাটিতে আর্দ্রতা কম, আর অনেক জায়গায় বাতাসের কারণে মাটির উপরের উর্বর অংশ ক্ষয় হয়ে যায়। এই সমস্যাকে বলা হয় মরুকরণ। সহজ ভাষায়, যে জমিতে একসময় উদ্ভিদ জন্মাতে পারত, ধীরে ধীরে সেই জমি যখন আরও শুষ্ক ও অনুর্বর হয়ে পড়ে, তখন তাকে মরুকরণ বলা হয়। আর এই সমস্যার বিরুদ্ধে লড়াই করতে চীনে বহু বছর ধরে বিভিন্ন ধরনের পরিবেশ পুনরুদ্ধার প্রকল্প চালানো হয়েছে। কোথাও গাছ লাগানো হয়েছে, কোথাও বালিয়াড়ি স্থির রাখার ব্যবস্থা করা হয়েছে, কোথাও স্থানীয় ঘাস ও উদ্ভিদ ফিরিয়ে আনার চেষ্টা করা হয়েছে। কিন্তু এর মাঝেই ইন্টারনেটে ছড়িয়ে পড়ে খরগোশের সেই অবিশ্বাস্য গল্প। দাবি করা হয় মরুভূমিতে ছেড়ে দেওয়া হয়েছিল লাখ লাখ খরগোশ। প্রথমবার শুনলে ব্যাপারটা অনেকটা সিনেমার গল্পের মতো মনে হয়, কিন্তু একটু ভেবে দেখুন, মরুভূমিতে খরগোশদের খাবার কোথা থেকে আসবে, পানি কোথা থেকে আসবে? আর যদি তারা বেঁচেই থাকে, এত বিশাল সংখ্যক খরগোশ পরিবেশের ওপর কী ধরনের প্রভাব ফেলবে? এখান থেকেই গল্পটি আরও রহস্যময় হয়ে ওঠে। খরগোশ খুব দ্রুত বংশবিস্তার করতে পারে। একটি উপযুক্ত পরিবেশে তাদের সংখ্যা দ্রুত বাড়তে পারে। এ কারণেই অনেক মানুষ মনে করেন, যদি কোনো এলাকায় পর্যাপ্ত খাবার ও পানি থাকে, তাহলে অল্প সময়ের মধ্যে খরগোশের সংখ্যা অনেক বেড়ে যেতে পারে। কিন্তু মরুভূমির ক্ষেত্রে সমস্যা হলো, সেখানে খাবারই সীমিত। খরগোশ ঘাস ও বিভিন্ন উদ্ভিদ খায়। তাই যদি কোনো এলাকায় লাখ লাখ খরগোশ ছেড়ে দেওয়া হয়, তাহলে তাদের খাদ্যের চাহিদাও হবে বিশাল। প্রকৃতি এখানে নিজের নিয়মে কাজ করবে। খাবার কম হলে প্রাণীর সংখ্যা স্বাভাবিকভাবেই নিয়ন্ত্রণের মধ্যে চলে আসবে, আর খাবার বেশি হলে তারা সেই উদ্ভিদের ওপর চাপ সৃষ্টি করতে পারে। অর্থাৎ শুধু খরগোশ ছেড়ে দিলেই মরুভূমি সবুজ হয়ে যাওয়ার কোনো সহজ সূত্র নেই। তাহলে প্রশ্ন আসে, এই গল্পের ১ বছর পর পুরো পৃথিবী হতভম্ব অংশটি কোথা থেকে এল? অনলাইনে এমন অনেক ভিডিও ও পোস্ট দেখা যায় যেখানে দাবি করা হয় খরগোশ ছেড়ে দেওয়ার পর মরুভূমির জমি নাকি সবুজ হতে শুরু করে। কিছু গল্পে বলা হয় খরগোশের গর্তের কারণে মাটির ভেতরে পরিবর্তন আসে। কিছু গল্পে বলা হয় খরগোশ বিভিন্ন জায়গায় বীজ ছড়িয়ে দেয়, আর তারপর ধীরে ধীরে সবুজ উদ্ভিদ জন্মাতে শুরু করে। শুনতে চমৎকার, কিন্তু এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় আছে। একটি ভাইরাল গল্প আর যাচাই করা বৈজ্ঞানিক তথ্য এক জিনিস নয়। অনলাইনে ছড়িয়ে থাকা ৮০ লাখ খরগোশ দাবিটির নির্ভরযোগ্য প্রমাণ সব ক্ষেত্রে পাওয়া যায় না। তাই এটিকে সরাসরি সত্য ঘটনা হিসেবে উপস্থাপন করার আগে সতর্ক থাকা জরুরি। তবে চীনে মরুকরণ ঠেকানোর জন্য বিশাল আকারের বাস্তব পরিবেশ প্রকল্প হয়েছে, এটা সত্য। আর সেখানেই এই গল্পের সঙ্গে বাস্তবতার কিছু অংশ মিশে গিয়ে থাকতে পারে। এখন আসি আরও গুরুত্বপূর্ণ প্রশ্নে। মরুভূমিকে কি সত্যিই সবুজ করা সম্ভব? হ্যাঁ, সম্ভব, কিন্তু সেটা কোনো জাদুর মাধ্যমে নয়। এর জন্য দরকার বছরের পর বছর ধরে পরিকল্পনা। প্রথমে মাটিকে স্থিতিশীল করতে হয়, তারপর স্থানীয় পরিবেশের সঙ্গে মানানসই উদ্ভিদ ফিরিয়ে আনতে হয়, পানির ব্যবহার নিয়ন্ত্রণ করতে হয়, বাতাসে বালু উড়ে যাওয়া কমাতে হয়, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, স্থানীয় জীববৈচিত্র্যের সঙ্গে সামঞ্জস্য রেখে কাজ করতে হয়। কারণ প্রকৃতির একটি জায়গায় কিছু পরিবর্তন করলে তার প্রভাব অন্য জায়গাতেও পড়তে পারে। খরগোশ প্রকৃতির একটি প্রাণী। তারা গাছপালা খায়, মাটিতে চলাফেরা করে এবং কিছু ক্ষেত্রে বীজ ছড়ানোর প্রক্রিয়ায় ভূমিকা রাখতে পারে। কিন্তু লাখ লাখ খরগোশকে কোনো এলাকায় ছেড়ে দেওয়া মানেই সেই এলাকা সবুজ হয়ে যাবে, এমন ধারণা বৈজ্ঞানিকভাবে এত সহজ নয়। বরং অতিরিক্ত প্রাণী কোনো অঞ্চলের উদ্ভিদের ওপর চাপ বাড়াতে পারে। ফলে পরিবেশ পুনরুদ্ধারের পরিবর্তে নতুন সমস্যাও তৈরি হতে পারে। এই কারণেই পরিবেশবিদরা সাধারণত কোনো নতুন প্রাণীকে বিপুল সংখ্যায় কোনো এলাকায় ছেড়ে দেওয়ার আগে অনেক বিষয় বিবেচনা করেন। আর এখানেই গল্পের সবচেয়ে বড় শিক্ষা। আমরা অনেক সময় একটি ছোট ঘটনা দেখে ভাবি, এটাই হয়তো পুরো সমস্যার সমাধান।
কিন্তু প্রকৃতি এতটা সহজ নয়। একটি মরুভূমিকে সবুজ করতে শুধু গাছ লাগালেই হয় না, শুধু পানি দিলেও হয় না, শুধু প্রাণী ছেড়ে দিলেও হয় না। সবকিছুকে একসঙ্গে বিবেচনা করতে হয়। মাটি, পানি, উদ্ভিদ, প্রাণী, আবহাওয়া এবং মানুষের কার্যকলাপ সবকিছুর মধ্যে ভারসাম্য তৈরি করতে হয়। তাহলে ৮০ লাখ খরগোশের গল্পটি কি পুরোপুরি মিথ্যা? এখানে উত্তরটা একটু জটিল। গল্পটির নির্দিষ্ট ৮০ লাখ খরগোশ মরুভূমিতে ছেড়ে দেওয়া হয়েছিল এবং ১ বছর পর মরুভূমি বদলে গেল। এই দাবিকে শক্ত প্রমাণ ছাড়া নিশ্চিত সত্য বলা ঠিক হবে না। কিন্তু মরুকরণ ঠেকাতে চীনের বাস্তব পরিবেশ সংরক্ষণ ও ভূমি পুনরুদ্ধারের উদ্যোগ সত্যিই বড় আকারের। অর্থাৎ ভাইরাল গল্পের মধ্যে বাস্তব পরিবেশগত ঘটনাকে ঘিরে তৈরি হওয়া অতিরঞ্জন থাকতে পারে। আর এই কারণেই গল্পটি এত জনপ্রিয় হয়েছে। কারণ সত্যের সঙ্গে রহস্য মিশে গেলে মানুষের কৌতূহল আরও বেড়ে যায়। একবার ভাবুন, যে জায়গায় আজ শুধু বালি, সেখানে যদি কয়েক বছর পর আবার ঘাস জন্মায়, তারপর ছোট ছোট উদ্ভিদ, তারপর পোকামাকড়, তারপর পাখি, তারপর আরও প্রাণী, তাহলে ধীরে ধীরে একটি মৃতপ্রায় পরিবেশ আবার জীবন্ত হয়ে উঠতে পারে। প্রকৃতি আসলে এমনই। সঠিক পরিস্থিতি তৈরি হলে প্রকৃতি নিজেই অনেক কিছু ফিরিয়ে আনতে পারে। কিন্তু সেই পরিবর্তনের জন্য সময় লাগে, কখনো কয়েক বছর, কখনো কয়েক দশক। আর তাই মাত্র ১ বছরে সব বদলে গেল এমন দাবি শুনলে আমাদের প্রশ্ন করা উচিত, এর প্রমাণ কোথায়? এই গল্প থেকে আমরা একটা বিষয় পরিষ্কারভাবে বুঝতে পারি, ইন্টারনেটে কোনো ঘটনা যত অবিশ্বাস্য শোনাক না কেন, সেটাকে সঙ্গে সঙ্গে সত্য ধরে নেওয়া উচিত নয়। কারণ একটি সুন্দর গল্পের পেছনে থাকতে পারে কিছু সত্য তথ্য। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং এমন আরও রহস্যময়, ঐতিহাসিক ও সিনেম্যাটিক ডকুমেন্টারি দেখতে এখনই চোখে দেখা গল্প, খুইরো বাই ডালিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।